আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। শহীদ নজরুল হক উচ্চ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এই বিষয়ে আলোচনা করব। পার্ট 1, বাংলার ইউরোপীয়দের আগমন ও ঔপনিবেশিক শাসনের পটভূমি। তো এই অধ্যায় তোমরা জানো যে ঔপনিবেশিক যুগ বলতে কি বোঝায়। আমরা জানি যে বাংলাদেশ কিন্তু আগে স্বাধীন ছিল না, বিভিন্ন বিদেশি শক্তি এদেশে এসে শাসন করেছিল এবং তাদের আধিপত্য বিস্তার করেছিল। তো ঔপনিবেশিক যুগ কি? ঔপনিবেশিক যুগ হচ্ছে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজরা এদেশে যে শাসন করেছিল সেটাই হচ্ছে ঔপনিবেশিক যুগ। এখন ঔপনিবেশিক স্থাপন, এই কথাটার অর্থ কি? ঔপনিবেশিক স্থাপন বলতে কি বোঝায়? যে বিদেশি শক্তিরা মানে অন্য কোনো দেশ যখন এদেশের উপর তাদের আধিপত্য বিস্তার করে এদেশ শাসন করে তখন তাকে ঔপনিবেশিক স্থাপন বলে। আর ঔপনিবেশিক স্থাপনের এই সময়কালটাকে বলে ঔপনিবেশিক শাসন। অর্থাৎ 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজরা এদেশে যে শাসন করেছিল সেই শাসনের সময়টুকুকেই আমরা ঔপনিবেশিক শাসন বলে থাকি। তাহলে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ঔপনিবেশিক যুগ কি বা উপনিবেশ কথাটির অর্থ কি। উপনিবেশ কথাটির অর্থ হচ্ছে যে বহিরাগত শক্তিরা যখন আমাদের এই দেশে এসে এদের শাসন করে তখন তাকে ঔপনিবেশিক যুগ বলে। তাহলে এখন আসো শিক্ষার্থীরা আমরা বই পড়ি, তাহলে আমরা আরো বিস্তারিত বুঝতে পারবো। বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হলেও পরে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। তাহলে এখন এই যে ইউরোপীয় বণিকরা আমাদের এদেশে এসে তাদের ব্যবসা বাণিজ্য শুরু করলেও তাদের আসল উদ্দেশ্য ছিল রাষ্ট্র ক্ষমতা দখল করা। বণিক মানে কি? বণিক মানে হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে অন্য কোনো দেশে যায় তাদেরকে সাধারণত বণিক বলা হয়। সেরকম ইউরোপীয় বণিকরা বাংলায় এসে তাদের ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিল এবং শেষ পর্যন্ত তাদের উদ্দেশ্য কী ছিল? রাষ্ট্র ক্ষমতা দখল করা। এদের মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায়। তাহলে এই যে ইউরোপীয় শক্তিদের মধ্যে কোন শক্তি এগিয়ে যায়? সেটা হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায়। 1757 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে একসময় তারা ক্ষমতা দখল করে নেয়। বাংলায় ইংরেজদের শাসন চলে 1947 সাল পর্যন্ত। তাহলে কি হলো? বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজরা 1757 সালে এদেশে তাদের শাসন ক্ষমতা দখল করে এবং সেই ক্ষমতা তাদের শাসনটা চলে 1947 সাল পর্যন্ত। এভাবে 1957 সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলি। আর 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ শাসন আমলকে ঔপনিবেশিক যুগ বলি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলা যে ঔপনিবেশিক যুগ কি। তাহলে এক কথায় ঔপনিবেশিক যুগ হচ্ছে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজরা এদেশে তাদের শাসন আমলটাকেই আমরা ঔপনিবেশিক যুগ বলি। আর উপনিবেশ মানে তো বুঝতেই পারছো যে দখলদার শ্রেণীরা যখন এদেশে এসে তাদের আধিপত্য বিস্তার করে তখন তাকে ঔপনিবেশিক বলে। এবার দেখি পার্ট 1 আছে বাংলায় ইউরোপীয়দের আগমন ও ঔপনিবেশিক শাসনের পটভূমি। বিদেশি কর্তৃক কোনো দেশ দখল করে শাসন প্রতিষ্ঠা করলেই তাকে ঔপনিবেশিক শাসন বলা হয় না। ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হচ্ছে দখলদার শক্তি চিরস্থিরভাবে শাসন প্রতিষ্ঠা করতে আসে না। তারা জানে একদিন এই শাসনের পাট উঠিয়ে তাদের ফিরে যেতে হবে নিজ দেশে। তবে দখলদার শক্তি যতদিন শাসক হিসেবে থাকবে ততদিন সে দেশের ধন সম্পদ নিজ দেশে পাচার করবে। তারপর যখন তাদের শাসনের বিরুদ্ধে স্থানীয় মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠবে বা অন্য কোনো কারণে
অন্যের দেশ শাসন করা আর লাভজনক মনে হবে না, তখন ফিরে যাবে নিজ দেশে। এভাবে অন্য কোনো দেশের উপর দখলদারদের আধিপত্যই হচ্ছে উপনিবেশ স্থাপন। তাহলে আমরা কি বুঝলাম? যে বিদেশি কোনো শক্তি এদেশে এসে শাসন প্রতিষ্ঠা করলেই কিন্তু ঔপনিবেশিক শাসন বলা হয় না। ঔপনিবেশিক শাসনে আবার কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে তারা চিরস্থায়ীভাবে এদেশে বসবাস করতে আসে না। একসময় তাদের শাসনে এদেশের লোক যখন বিক্ষিপ্ত হয়ে ওঠে, তখন তারা তাদের পাট চুকিয়ে আবার তাদের নিজ দেশে ফিরে যায় এবং তারা তাদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যে দেশে শাসন করতে আসে সে দেশের কিছু সম্পদ নিজ দেশে পাচার করতে থাকে। হ্যাঁ, এভাবে তারা অন্য কোনো দেশের উপর আধিপত্যই হচ্ছে উপনিবেশের স্থাপন। আর উপনিবেশ প্রতিষ্ঠা করা এই শাসনকে বলা হয় ঔপনিবেশিক শাসন। আচ্ছা, প্রথমে বাংলা, তোমরা জানো যে আমাদের এদেশে ইউরোপীয় বিভিন্ন শক্তি এসে এক এক করে দেশ শাসন করতে থাকে। এর পর্যায়ক্রমিকভাবে প্রথমে খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্যরা প্রথমে আমাদের এই দেশ শাসন করতে এসেছিল। এরা কিসের উদ্দেশ্যে আমাদের দেশ শাসন করতে এসেছিল? এদের আকর্ষণীয় মূল লক্ষ্য ছিল যে বাংলার ধন সম্পদ। বাংলার ধন সম্পদের উদ্দেশ্যে ইউরোপীয়রা বিভিন্ন কারণে এদের শাসন করতে এসেছিল। খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্যরা বাংলায় প্রবেশ করেছিল, কিন্তু আর্যরা এখানে কোনো শাসন প্রতিষ্ঠা করেনি। খ্রিস্টপূর্ব ৩য় শতকে বাংলার উত্তরাংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক। তাহলে দেখা যাচ্ছে প্রথমে খ্রিস্টপূর্ব ৩য় শতকে ভারতের উত্তর অংশ দখল করে ভারতের মৌর্য সম্রাট অশোক। তাহলে মৌর্য সম্রাট অশোক প্রথমে ভারত দখল করে। এগুলোকে আমরা পর্যায়ক্রমিকভাবে লিখলে তোমরা বুঝতে পারবা। তাহলে প্রথমে আমরা কি দেখলাম যে ৩য় শতকে বাংলায় প্রথমে ইউরোপীয়দের আগমন আসে। তাহলে খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলার শাসকদের পর্যায় খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলার শাসকদের পর্যায়ক্রমিক তালিকাগুলো এবার আমরা আলোচনা করব। ভারতের মৌর্য সম্রাট অশোক। তাহলে ভারতের মৌর্য সম্রাট অশোক এই প্রথমে বাংলাদেশ শাসন করতে আসে। সেটা কত সালে? সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব ৩য় শতকে। তাহলে প্রথমে আমাদের প্রথমে ভারত শাসন করতে আসে।
মৌর্য সম্রাট অশোক খ্রিস্টপূর্ব ৩য় শতকে এই বাংলার উত্তরাংশ দখল করেন। তাহলে অশোক কোন অংশ দখল করে? বাংলার উত্তর অংশ, বাংলার উত্তর অংশ দখল করে। এরপরে মৌর্য সম্রাটের পর বাংলা দখল করে গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্য। তাহলে মৌর্য সম্রাটের পর আসে গুপ্ত সাম্রাজ্য। এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 4 শতকে। তাহলে ৩য় শতকের পর খ্রিস্টপূর্ব 4 শতকে বাংলা শাসন করে গুপ্ত সাম্রাজ্য। এই বাংলার উত্তরাংশ ও পূর্ব বাংলার কিছু অংশ শাসন করে নেয়, দখল করে। আচ্ছা, এরপরে আসে গুপ্ত সাম্রাজ্যের পর 7ম শতকে প্রথম বাঙালি শাসক এই শাসন করে 7ম শতকে। বাংলার স্বাধীন সম্রাট শশাঙ্ক 7ম শতকে বাংলা শাসন করে। শশাঙ্কের পরে বাংলা শাসন করে কে? পাল রাজবংশ। পাল রাজবংশ শাসন করে খ্রিস্টপূর্ব 8 শতকে। এই পাল রাজবংশ প্রায় 400 বছর ধরে তাদের শাসন করে। এই পাল রাজারা শাসন করে কত বছর? 400 বছর। এরা 400 বছর বাংলায় পাল রাজারা শাসন করে। পালদের পরে আসে সেন রাজবংশ। এরা দক্ষিণ কর্ণাটক থেকে আসে। সেনরা কোথা থেকে আসে? সেনরা আসে দক্ষিণ কর্ণাটক থেকে। সেন রাজবংশের পরে বাংলা আবার শাসন করে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। তুর্কি সেনাপতি ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি। তাহলে সেন রাজবংশের পরে বাংলা শাসনের তুর্কি সেনাপতি ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি। এরা শাসন করে 1204 থেকে
1206 সাল পর্যন্ত। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলার শাসকরা যে পর্যায়ক্রমিকভাবে শাসন করে সেগুলো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। যে ভারতের মৌর্য সম্রাট অশোক এই শাসন করে খ্রিস্টপূর্ব 3য় শতকে, সে শাসন করে বাংলার উত্তরাংশ দখল করে। এরপরে আসে অশোকের পর আসে গুপ্ত সাম্রাজ্য, এটা 4 শতকে, খ্রিস্টপূর্ব 4 শতকে। গুপ্ত সাম্রাজ্যের পর শাসন করা হয় প্রথম বাঙালি শাসক শশাঙ্ক, এই 17 শতকে বাংলা শাসন করে। শশাঙ্কের পর আবার আসে পাল রাজবংশ, এই পাল রাজবংশ খ্রিস্টপূর্ব 8 শতকে বাংলা শাসন করে। এদের শাসন চলে 400 বছর ধরে। পালদের পরে আসে সেন রাজবংশ, এরা দক্ষিণ কর্ণাটক থেকে এসে বাংলা শাসন করতে থাকে। এরপর সেনদের শাসন সমাপ্ত হওয়ার পর আসে তুর্কি সেনাপতি ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, এ শাসন করে 1204 থেকে 1206 সাল পর্যন্ত। তাহলে এইভাবে তুর্কি শাসনদের পথ প্রশস্ত হয়েছিল। তাহলে 1206 সালে বখতিয়ার খলজির মৃত্যুর পর 1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে। তাহলে 1206 সালে আবার সেনাপতি ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির মৃত্যুর পরে 1338 সালে আবার মুসলিম শাসনের প্রতিষ্ঠা ঘটতে থাকে। এই সময়ের মধ্যে বাংলাকে 3টি অংশে ভাগ করা হয়েছিল। সেই 3টি অংশকে বলা হয় ইকলিম বলা হয়। তাহলে এখন আমরা দেখি যে ইকলিম কি। তাহলে ইকলিম কি আমরা এখন বুঝি যে ইকলিম হচ্ছে মুসলিম শাসনামলে বাংলাকে কয়েকটি অংশে ভাগ করা হয়েছিল। এই প্রদেশগুলো ইকলিম নামে পরিচিত। এই ইকলিম হচ্ছে 3 প্রকার। এই ইকলিম হচ্ছে 3 প্রকার, যথা এক হচ্ছে উত্তর বাংলা, লক্ষণীতি, 2 পশ্চিম বাংলা, সাতগাঁও, 3 পূর্ব বাংলা, সোনারগাঁও। তাহলে আমরা দেখলাম যে তৎকালীন সময়ে মুসলিম শাসন আমলে এদেশকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছিল। এই ভাগগুলোকে ইকলিম বলে। সেই প্রদেশগুলো হচ্ছে উত্তর বাংলা লক্ষণীতি, পশ্চিম বাংলা সাতগাঁও, পূর্ব বাংলা সোনারগাঁও। এই 3টি প্রদেশে বাংলাকে বিভক্ত করা হয়েছিল এবং 3টি প্রদেশ বিভিন্নভাবে শাসন করতে বিভিন্ন এসেছিল বহিরাগতরা। আচ্ছা, এভাবে 1338 সালে সোনারগাঁয়ের শাসকদের ফখরুদ্দিন মুবারক শাহ দিল্লির মুসলমান সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। তাহলে 1338 সালে সোনারগাঁয়ের শাসককর্তা, তাহলে এই সোনারগাঁয়ের পূর্ব বাংলার সোনারগাঁও এই শাসক ছিলেন কে? ফখরুদ্দিন মুবারক শাহ।
এই দিল্লির মুসলমানদের সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। এভাবে প্রতিষ্ঠিত হয় বাংলায় 200 বছরের স্বাধীন সুলতানি পূর্ব যুগ। তাহলে এই স্বাধীন সুলতানি যুগ কত বছর ছিল? এটা ছিল প্রায় 200 বছর। 1538 সালে অবসান ঘটে বাংলার স্বাধীন সুলতানি শাসনের। তাহলে স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে? 1538 সালে। সুলতানগণ বহিরাগত অবাঙালি শাসক হলেও এদেশে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন এবং কেউ নিজ দেশে ফিরে যাননি। অবশ্যই এর আগে বিদেশি মুঘলরা দিল্লি দখল করেছিল। মুঘল সম্রাট হুমায়ুন 1538 সালে উত্তর বাংলার গৌড় অর্থাৎ ইকলিম লখনৌতি দখল করে। তাহলে মুঘল সম্রাট হুমায়ুন কি দখল করে? উত্তর বাংলার লখনৌতি এটা দখল করে মুঘল সম্রাট হুমায়ুন। কত সালে? 1538 সালে। তাহলে হুমায়ুন 1538 সালে উত্তর বাংলার লখনৌতি দখল করে। বাংলায় তখন মুঘল শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। এর কারণ বিহারের আফগান শাসক শের খান হুমায়ুনকে প্রথমে বাংলা ও পরে ভারত থেকে বিতাড়িত করেন। এর পর্বে অবাঙালি আফগানদের হাতে চলে যায় বাংলার সিংহাসন। ভারতে মুঘলরা আবার সুসংগঠিত হয় এবং দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করেন। এরপর সম্রাট আকবরের সময় 1576 সালে পশ্চিম বাংলা ও উত্তর বাংলা অনেকটা অংশ মুঘলদের অধিকারে আসে। পূর্ব বাংলা এবং অর্থাৎ আজকের বাংলাদেশ অংশ সহজে মুঘলরা দখল করতে পারেননি। তাহলে মুঘলরা কেন আজকে বাংলা দখল করতে পারেনি? কারণ বারোভূঁইয়া নামে পরিচিত পূর্ব বাংলার জমিদাররা একযোগে মুঘল আক্রমণ প্রতিহত করে। অর্থাৎ তৎকালীন সময়ে বাংলায় প্রভাবশালী কিছু জমিদার ছিল, এদেরকে 12 জন প্রভাবশালী জমিদার ছিল, তাদেরকে বারোভূঁইয়া নামে পরিচিত। এই বারোভূঁইয়াদের নেতা ছিলেন ঈশা খাঁ। ঈশা খাঁকে মোগলরা পরাজিত করতে পারেননি। তবে সম্রাট জাহাঙ্গীরের আমলে 1610 সালে মুঘল সুবেদার ইসলাম খান চিশতি চূড়ান্তভাবে বারোভূঁইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন। তাহলে এই বারোভূঁইয়াদের ঈশা খানকে পরাজিত করে কে? সম্রাট জাহাঙ্গীরের আমলে 1610 সালে মুঘল সুবেদার ইসলাম চিশতি খান অবশেষে বারোভূঁইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন এবং তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করা হয়। তাহলে ঢাকা কিন্তু পূর্বে জাহাঙ্গীরনগর নাম ছিল, এটা নামকরণ করা হয়েছিল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে। এভাবে বাংলায় মুঘল অধিকার সম্পন্ন হয়। এই বিদেশি মুঘল শাসন চলে 18 শতকের মাঝামাঝি পর্যন্ত। 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্যে দিয়ে মুঘল শাসনের চূড়ান্ত অবসান ঘটে। তাহলে মুঘল শাসনের অবসান ঘটে কত সালে? মুঘল শাসনের অবসান ঘটে 1757 সালে। 1757 সালে পলাশী যুদ্ধের মাধ্যমে মুঘল শাসনের অবসান ঘটে। সেই সাথে বাংলার ক্ষমতা দখল করে আরেক বিদেশি শক্তি। এভাবে শুরু হয় ইউরোপীয় শক্তির শাসন। তাহলে মুঘল শাসনের অবসান ঘটে এবং তারপরে আবার আরেক বিদেশি শক্তি এদেশে শাসন করতে আসে, এরা হচ্ছে ইউরোপীয় শক্তি। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বাংলা পূর্বে বিভিন্ন বিদেশি শক্তি এসে ঔপনিবেশিক শক্তি এসে এদেশ শাসন করতে থাকে এবং পর্যায়ক্রমিকভাবে এদেশ শাসিত হতে থাকে। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলা যে ঔপনিবেশিক যুগ প্রথম পার্ট 1 মোটামুটি আশা করছি বুঝতে পেরেছ। তোমরা বাসায় ভালোভাবে বই রিডিং করবা এবং শালগুলো লাল কালি দিয়ে বা সবুজ কালি দিয়ে ভালো করে দাগিয়ে সেগুলো মনে রাখার চেষ্টা করবা। এগুলো এই অধ্যায়ে অনেক শাল আছে এবং বিভিন্ন রকম তথ্য, এজন্য এই পাঠটা খুব ভালো করে তোমাদের পড়তে হবে, বারবার রিডিং করতে হবে। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।